লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ৫৫। নিক আচমকায় আরিসের কলার চেপে ধরে, চোখ লাল হয়ে আছে তার, দাঁতে দাঁত পিষে বলে, কিন্তু ওইখানে আমার ভাইয়ের দেহটা ঝলসে যাচ্ছে ফাকিং বিষ। আরিস করুণ চোখে তাকায়, সে কল্পনাও করতে পারবে না অধিরাজের দেহটা আগুনে পড়ছে। নিক তোয়াক্কা করল না কিছুর, আরিস শক্তি দিয়েও আটকাতে পারছে না। এর মধ্যেই পূর্ব পরিচিত আহত গলা ভেসে আসে, বস আমি এখানে। নিক আর ইশ দুজনেই থমকে যায়। অধিরাজের গলা পেয়ে নিক ঠোঁট কামড়ে ধরে নিজের, ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকায়। সুইমিং পুলের পাশে অধিরাজ দাঁড়িয়ে আছে, পুরো শরীর একদম ভিজে আছে। আর এই স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। ওহ গড! নিক চোখ ছোট ছোট করে ফেলে, সে আবেগটা কারোর সামনে প্রকাশ করে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন অস্বস্তি লাগছে তার। অধিরাজ ৩২ পাটি বের করে নিকের সামনে এসে দাঁড়ায়। নিকের কপালে ভাঁজ সৃষ্টি হয়, অধিরাজের চোখে পানি অথচ ঠোঁটে হাসি। আপনি আমাকে এতটা ভালোবাসেন সত্যি কল্পনাও করিনি। আজ বোমা হামলার শিকার না হলে জানতেই পারতাম না গ্যাংস্টার বস নিক জেব্রান আমাকে বাঁচাতে এমন বেপরোয়া হয়ে উঠেছিল। নিক দাঁত শক্ত করে বলে ওঠে, রাবিশ। অধিরাজ হেসে ওঠে। নিক আর দাঁড়ালো না এখানে। চারপাশে সাংবাদিক আর পুলিশের ভিড় জমে যাচ্ছে। গ্যাংস্টার বসকে যারা চেনে তারা ভয়ে সামনে এগিয়ে আসার সাহস পাচ্ছে না, আর যারা চেনে না তারা আসতে চাইলে গার্ডের কড়া নির্দেশের শিকার হয়। চারপাশে এখনো বিদঘুটে হয়ে আছে। নিক নিজের গাড়িতে উঠে বসে। অধিরাজের পিঠে একপাশে সামান্য লাল হয়ে আছে। আগুনটা ওইভাবে স্পর্শ করতে না পারলেও তার উত্তাপ শরীর স্পর্শ করে গিয়েছে। আরিশ অধিরাজের দিকে তাকিয়ে বলে, তুই বিল্ডিং থেকে সুইমিং পুলে গেলি কিভাবে? তাছাড়া সুইমিং পুল অনেকটা দূরে, তুই যদি উপর থেকে লাফও দিতি এরপরও সেখানে পৌঁছানোর কথা নয়, গিয়েছিস কিভাবে? অধিরাজ গভীর শ্বাস ফেলে বলে, দরজায় পা রাখতেই বোমা শব্দ শুনি। প্রথমে ধরতে না পারলেও পরে সেটা বুঝতে পারি। কম সময়ের ভেতরে আপনাদের কাছে আসা পসিবল ছিল না, তাই বারান্দার দরজা দিয়ে নেমে সোজা সুইমিং পুলে ঝাঁপ দেয়। আর সাথে সাথে বোমা বিস্ফোরণ ঘটে। আরিশ ঠোঁট বাঁকায়, যাক এক উসিলায় আরেকটা শত্রু মরল। অধিরাজ অবাক হয়ে বলে, মেরে দিয়েছে? আরিশ শেষে বলে, সাথে সাথে ওনার প্রাণপ্রিয় ভাইয়ের ওপর আঘাত করেছে বলে কথা। নিক বিরক্ত হয়ে ধমকে ওঠে, চুপ করবি নাকি মুখে কষ্টিপ লাগাবো? আরিশ মিটিমিটি হেসে বলে, অনুভূতি প্রকাশ করে লজ্জা পাচ্ছিস নিক? আই মিন তোরও লজ্জা আছে? নিক রক্তচক্ষু নিয়ে তাকায়, আরিশ শব্দ করে হেসে ওঠে। অধিরাজ্য মুচকি হাসে। নিক গম্ভীর নিঃশ্বাস ফেলে। শুনশান নীরবতা চারদিকে, গভীর নিশুতি এক রাত। চারদিকে সমুদ্রের গর্জন, যেন কোনো আত্মার চিৎকার। এক বিশাল রিসোর্ট। রাতের ঘন অন্ধকারে সমুদ্র তটের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেই রিসোর্টটি যেন নীরবতার গায়ে খোদাই করা এক রহস্যময় স্থাপত্য। চাঁদের অনুপস্থিত আলোয় যার কাচের দেওয়ালগুলো অল্প অল্প করে শুষে নেয় ঢেউয়ের রূপালি ফিসফিসানি, আর লবণাক্ত হয় দীর্ঘশ্বাসে তার বারান্দা ও করিডোর জুড়ে ছড়িয়ে পড়ে এক অব্যক্ত ও শীতল বিষণ্ণতা। দূরে অদৃশ্য দিগন্তে সমুদ্রের কালো জলরাশি অবিরাম আছড়ে পড়তে থাকে পাথুরে তটে। সেই শব্দের প্রতিধ্বনি রিসর্টের স্তব্ধ দেয়াল বেয়ে উঠে এসে রাতকে আরো ভারী করে তুলছে। নরম হলুদ আলোয় ভেজা পদচিহ্ন, দুলতে থাকা পর্দা আর নীরব দাঁড়িয়ে থাকা খেজুর গাছ প্রতিটি মুহূর্তে অন্ধকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিঃশব্দে অপেক্ষা করছে ভোরের জন্য। সেই রিসর্টের কোনো এক রুমে ইগর নিষিদ্ধ খেলায় ব্যস্ত। এক রমণীকে নিয়ে ফুর্তি করাটাও বর্তমানে তার কাছে সব থেকে খুশির বিষয়। ভারী নিঃশ্বাসের শব্দে পুরো রুম কুলসিত হয়ে উঠেছে। রমণী চিৎকার করছে, আবার একটু পর হাসিতে ফেটে পড়ছে। এভাবেই চলছে এক নিষিদ্ধ খেলা। হুট করে এক বিকট আওয়াজে সবকিছু কম্পিত হয়ে ওঠে। বাহির থেকে আওয়াজ আসছে, কে যেন বোম ফিট করে রেখেছে। কিন্তু ইগরের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো বর্তমানে নারী নিয়ে পিপাসা মেটাতে ব্যস্ত। চারপাশে চিৎকার চেঁচামেচিতে রাতের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিজ নিজ রুম থেকে ছুটে যাচ্ছে নিরাপদ স্থানে। রিসোর্টের সব রুম ফাঁকা হয়ে যায়। দুজন লোক এসে ইগরের রুমে দরজা ধাক্কাতে থাকে। স্যার, ক্যান ইউ হেয়ার মি? এ বম হ্যাজ বিন প্লেসড আউটসাইড, প্লিজ মুভ টু এ সেফ প্লেস ইমিডিয়েটলি স্যার। নিজের কাজের বিঘ্নতায় ইগর ভয়ঙ্করভাবে ক্ষেপে যায়। দরজার দিকে তাকিয়ে কিছু বিশ্রী গালি ছুড়ে দেয়। মেয়েটা ভয়ে বলে, বোম রাখা হয়েছে? ইগরের মস্তিষ্কে টনক নড়ে, অবাক হয়ে বলে, বোমা মানে? ইগরের নিচে নগ্ন হয়ে থাকা নারীটা শরীরে চাদর পেঁচিয়ে বলে, সিকিউরিটি গার্ড তো সেটাই বলে গেল। বাহিরে বোম ফিট করা হয়েছে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার জন্য। ইগরের কপাল কুঁচকে আসে। ভয় পেলেও সেটা প্রকাশ করলো না। সে ভেবে পাচ্ছে না তাদের থেকেও বড় হারামজাদাকে একটা রিসোর্টের ভেতরে কেন বোম রাখবে। ইগর রাগে দাঁত কিরমিরায়। বিছানা থেকে উঠে কাপড় গেঞ্জি পরতে পরতে বলে,
শুয়োরের বাচ্চাকে হাতের নাগালে পেলে কুপিয়ে মারবো। আমার কাছে ডিস্টার্ব করার ফল তো ভোগ করতে হবে। মেয়েটা ইগোরের অপেক্ষা করলো না, কোনো রকম জামা কাপড় শরীরে লাগিয়ে দৌড় দেয়। ইগোর শার্টের বোতাম লাগিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, শালি বেশ্যা, শরীরে একটু শক্তি কমে নাই? ইগোর দরজার কাছে যাবে তার আগে দরজাটা বাহির থেকে লেগে যায়। ইগোরের ভ্রু দুইটা কুঁচকে আসে। দরজায় ধাক্কা দিয়ে চেঁচিয়ে ওঠে, কোন কুত্তার বাচ্চা দরজা লাগিয়েছিস, দরজা খোল বলছি। এইভাবে শত ধাক্কা দিল কিন্তু বাহির থেকে কোনো সাড়া শব্দ নেই। এইবার ইগোরের শরীর কাঁপতে থাকে ভয়ে, যদি সত্যি বোমাটা এখন ফেটে যায় তবে সে তো আর ভাবতে পারছে না। দরজায় ধাক্কা দিয়ে চেঁচাতে থাকে। চারিদিকে নীরবতাকে আরো নীরব মনে করতে পারছে না। এটা এখন গর্জন হয়ে কানে আছড়ে পড়ছে। বাহিরে ফিট করা বোমার অস্তিত্ব যেন অদৃশ্য আগুন হয়ে দেয়ালের ভেতর দিয়ে তার বুকের খাঁচা ঝলসে দিচ্ছে। একজন শক্তিশালী মাফিয়া সে, কিন্তু এই মুহূর্তে সেই পরিচয় তাকে বাঁচাতে পারছে না। তালার ধাতব নিস্তব্ধতা ইগরের মাথার ভেতর ঘন্টার মতো বাজছে। কপাল থেকে ঘাম গড়িয়ে চোখের কোণে এসে জমছে। দৃষ্টি তার ঝাপসা হয়ে যাচ্ছে আতঙ্কের লবণাক্ত জলে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। ঢোক গিলতে গেলেই মনে হচ্ছে শ্বাসটাই বুঝি আটকে যাবে। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটার তাল মানছে না। ছুটে পালাতে চাইছে নিজের খাঁচা ভেঙে। শ্বাস নিতে গেলেই বাতাস ভারী লাগে। প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে সময়টাও সংকুচিত হয়ে আসছে। দেয়ালগুলো কাছে সরে আসছে বলে মনে হয় ছাদটা নেমে আসছে মাথার ওপর। ইগরের চোখে এখন আর রাগ নেই, নেই কোনো দম্ভ। আছে কেবল নগ্ন ভয়, এমন ভয় যা হাড়ের ভেতর ঢুকে মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। সে কিছুতেই বাহির হতে পারছে না। আর এই অসহায় আটকে থাকার অনুভূতিটাই তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে প্রতিটা সেকেন্ড নিঃশব্দ। ইগর ভয়ে পাগলামি করতে থাকে। জানালার কাঁচ ভাঙার জন্য ফুলদানি তুলে নেয়। আতঙ্কে দিশেহারা অথচ দাম্ভিকতা নিয়ে গর্জে ওঠে, একবার শুধু বের হয়ে এখান থেকে পুরো রিসর্ট আমি আগুন দিয়ে জ্বালাবো, সাথে প্রতিটা ব্যক্তির কলিজা টেনে আনবো। নিজের কলিজাটা ঠিক থাকবে তো ইগোর? দরজা খোলার সামান্য এক শব্দ, এরপর একটা কঠিন বাক্যে ইগোর সিনা সোজা হয়ে ওঠে। এই কণ্ঠস্বর তার খুব পরিচিত। চট করে পেছনে ফিরে তাকায়। সাথে সাথে দুই কদম পিছিয়ে যায়। আড়িশ কালো হুডি পরে দাঁড়িয়ে আছে। আর পাশের সোফাতে নিক পায়ের উপর পা তুলে বসে আছে। দুজনের শরীরে কালো হুডি। নিক ঠোঁট কামড়ে বাঁকা হাসে। আরিশ এমন একটা ভাব নিয়ে বিছানায় গিয়ে বসে যেন এখানে বেড়াতে এসেছে। ইগর চট করে পকেট থেকে বন্দুক বের করে পিছিয়ে যেতে যেতে বলে, তোরা এখানে কি করছিস আর কিভাবে জানিস এই রাতে আমি এখানে এসেছি? এখনই রুম থেকে বের হ বলছি, নয়তো প্রতিটা বুলেট বুক বরাবর গেঁথে যাবে। নিক ভ্রু নাচালো। হুট করেই পৈশাসিকভাবে হেসে ওঠে। বাজ পাখি নেয় তীক্ষ্ণ রক্তাক্ত দৃষ্টি ইগরের দিকে নিক্ষেপ করে। ঘাড় কাত করে বলে, হোয়াট আর ইউ স্কেয়ারিং অ্যাজ সো মাচ? উই আর গেটিং স্কেয়ার্ড। ইউ আর এ ফাকিং বাস্টার্ড। ইগর ভয় ঢোক গেলে পিছন ফিরে তাকায়। পুরোটা কাজ দিয়ে দেয়াল গড়ে উঠেছে, এখান থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত। আরিশ কৌতুক মিশিয়ে বলে, একটু আগে যার সাথে 19-20 করেছিস সেই মেয়েটাকে জানিস? ইগর ভয়টাকে প্রকাশ করলো না। চোখ ছোট ছোট করে বলে, কে কে মেয়েটা? আরিশ বাঁকা হেসে বলে, আমাদের প্রস্টিটিউট ক্লাবের মেয়ে। ইগরের চোখ মুখ শক্ত হয়ে ওঠে। রাগে গিজগিজ করে চেঁচিয়ে ওঠে, কুত্তার বাচ্চা, তোরা আগে থেকেই প্ল্যান করে এসেছিস আর এই বোমা রাখাটা সবার কাছে মিথ্যে ছড়িয়েছিস। বাইঞ্চোদের বাচ্চা। নিক হিংস্রতা নিয়ে ওঠে। কোর্টের এক অংশ ঝেড়ে শক্ত গলায় বলে, তোকে মারতে প্ল্যান করার প্রয়োজন হয় না। তোদের মতো কুত্তাকে পথে ঘাটে মারতে পারি, কিন্তু তোকে এমন এক জায়গায় মারবো যাতে পুরো দেশ দেখে, আর তোর মৃতলাশ দেখে তাদের রুহু অবধি কেঁপে ওঠে। নিক দুই কদম এগিয়ে আসে। ইগর বন্দুক তাক করে বলে, সামনে এগিয়ে আসলে শ্যুট করবো নিক। আরিশ ঠোঁট কামড়ে ধরে বলে, শ্যুট হিম। ইগরের হাত কাঁপছে, শরীর কাঁপছে অসম্ভবভাবে। বন্দুকটা ভালোভাবে শক্ত করে ধরে গর্জে ওঠে, পিছনে সর কুত্তার বাচ্চা, শ্যুট করব। শ্যুট হিম, সত্যি বলছি। নিক দু কদম এগিয়ে যায়। চোখ ছোট ছোট করে বলে, ডু ইট। নিক যখন একদম ইগরের কাছে চলে আসে, ইগর হুট করে বন্দুকের ট্রিগারে চাপ দেয়। একটা শব্দ হয় জাস্ট, কিন্তু কোনো বুলেট বের হয়ে আসে না। ইগর অবাক হয়ে নিজের বন্দুকের ওপর আঘাত করতে থাকে। নিক বাঁকা হেসে বলে, তোর রক্ষিতা বহু আগেই বন্দুক থেকে বুলেট সরিয়ে দিয়েছে বান্দির বাচ্চা। ইভেন ইফ ইউ পুল দ্য ট্রিগার অল ডে, নাথিং উইল হ্যাপেন। কথাটা বলেই নিক ইগরের গলায় চেপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দেয়। ইগরের শক্তপোক্ত বডিটা দেওয়ালের সাথে ঘর্ষণের ফলে বিকট শব্দ হয়ে ওঠে। পালিয়ে যাওয়ার জন্য নিকের নাকে ঘুষি মারে। সাথে সাথে নিক মুখ সরিয়ে ফেলে। নাক ফেটে রক্ত পড়তে থাকে। ইগর অদ্ভুতভাবে হাসলো। আরিশ উঠে আসে ইগরের কলার চেপে ধরার জন্য।
তার আগে গ্যাংস্টার বস খ্যাপা বাঘের মতো ইগোরের ওপর ঝাঁপিয়ে পড়ে। একাধারে এলোপাথারি কিল ঘুষি দিতে থাকে ইগোরের চোখে মুখে। চোখ মুখ ফেটে রক্ত ছিটকে পড়ে দূরে কোথাও। নিক একটুর জন্যও থামেনি। ইগোর সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে। নিক ইগোরের শক্ত বুকের উপর উঠে বসে। দুই হাত মুঠো শক্ত, নাক মুখ ঘুষি বসায়। ইগোর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। নিক রাগে ফুসফুস শব্দ করছে। আরিশ নিকের পিঠে হাত রেখে বলে, এইবার অন্তত ছাড় ভাই, তিলে তিলে শেষ করবো এই শালাকে। এভাবে ঘুষি দিয়ে মেরে ফেললে তো মজা নেই। নিক লাস্ট আঘাত করে ইগোরের বুকে। ইগোর ধরফরিয়ে ওঠে। নাক মুখ থেকে রক্ত পড়ছে। এই রিসর্টের প্রতিটা রুমেই সাউন্ড প্রুফ। এইটাও তার ব্যতিক্রম নয়। ইগোরের গলা ফাটানো চিৎকারও কেউ শুনতে পারছে না। আরিশ ইগোরের দুই গাল চেপে ধরে গর্জে ওঠে, তুই আমার কলিজার টুকরো বোনটাকে বাঁচতে দিলি না? তুই জানিস ও আমার কি ছিল? আমার বোন আমার জীবন ছিল। কেন তাকে মেরেছিস? আমার বোনটা তোর কি ক্ষতি করেছিল শুয়োরের বাচ্চা? আরিশ সমস্ত শক্তি দিয়ে ইগরের নাক বরাবর আঘাত করে। ইগর যন্ত্রণায় চিৎকার করে ওঠে, হাঁপাতে হাঁপাতে বলে, আমি তোর বোনকে মারিনি, তোর বোন নিজেই নিজের গলায় ছুরি বসিয়েছে। আরিশ ইগরের গলা চেপে ধরে দাঁত পেশে। অতিরিক্ত ক্রোধে মুখের প্রতিটা রগ ভেসে ওঠে তার। কেন ছুরি বসিয়েছে? কি করেছিলে ওর সাথে? আমি কিছু করিনি। আরিশের সহ্য হলো না এই কথা। আরো জোরে গলাটা চাপ দিয়ে ধরে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার বোনটাকে নষ্ট করতে চেয়েছিলি। চিলের মতো খুবলে খেতে চেয়েছিলি। তোর থেকে বাঁচার জন্য ও নিজের গলায় ছুরি বসিয়েছে। সত্যি ঘটনা পুরোটা বল, নয়তো তোকে গলা টিপে শেষ করে ফেলবো। সময় খুব কম আমাদের হাতে, বল। আরিশের প্রতিটা ভয়ানক গর্জনে দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠছে। ইগরের চোখ মুখ উল্টে আসতে বাঁচার শেষ ইচ্ছে পোষণ করে বলে, বলছি আমি। আরিশ ছেড়ে দেয়, কপালে ভাঁজ ফেলে তাকায়। ইগর গলায় হাত দিয়ে কাশতে থাকে, হাঁপাতে হাঁপাতে বলে, আমি জানতাম না তোর বোন সেদিন রাতে রুম থেকে বের হবে। আমাদের টিমের এক লোক দেখেছে তোর বোন রাতের অন্ধকারে হাঁটছে রাস্তা দিয়ে। সে আমাকে ফোন করলে আমি প্রতিশোধের নেশায় দ্রুত ছুটে আসি। তোর বোনের লাশময়ী রূপ দেখে নিজেকে আটকাতে পারিনি। বিশ্বাস কর, একটু মজা নিয়ে ছেড়ে দিতাম। প্রাণে মারার কোনো ইচ্ছে ছিল না। তার আগেই তোর বোন গলায় ছুরি বসাই। আরিশের চোখে পানি চিকচিক করে ওঠে। কে বলল পাথর হৃদয় গলে না? একবার তাদের দুর্বলতায় হাত দিয়ে দেখো, একটা পাথরও মোমের মতো গলে যায়। আরিশের চোখে কাল্পনিকভাবে ভাসতে থাকে সেই বর্বর দৃশ্যগুলো। তার বোনটা ভাইয়া ভাইয়া বলে অবশ্যই ডেকেছে। সাহায্যের জন্য কান্না করে বলেছে, ভাইয়া তুমি কোথায়? প্লিজ আমাকে বাঁচাও। ওরা আমাকে বাঁচতে দিচ্ছে না। আরিশ কান চেপে ধরে নিজের। টুপ করে কয়েক ফোঁটা চোখের পানি পড়ে যায়। মেহেরের সেই কঠিন স্বীকারোক্তি, নিক যদি আমার না হয় তবে আমিও বাঁচব না। হয় নিককে আমার করে দাও, নয়তো আমার খাটিয়া সাজানোর ব্যবস্থা করো। ওকে ভালোবেসে আমি মেহেরিমা মেহের, ইতিহাসের সব থেকে কলঙ্কিত নারী হতেও রাজি আছি। হেরে গেল মেয়েটা ভালোবাসায়। আর তার সেই সহজ স্বীকারোক্তিও আজ সত্য হলো। নিজ হাতে তার বোনের খাটিয়া সাজিয়েছে। ভালোবাসা বাজেভাবে হেরে গিয়ে এক জানোয়ার থেকে বাঁচতে নিজের জীবন ত্যাগ করে ফেললো। আচ্ছা, সে কি কলঙ্কিত নারী হয়েছে? আরিশ আর ভাবতে পারল না। প্যান্টের পকেট থেকে ছোট নাইফ বের করে ইগরের বুকে এলোপাথারি বসাতে থাকে। কিভাবে মারলে তার বুকের জ্বালা মিটবে জানা নেই। ইগর ছটফটাচ্ছে। আরিশের হাত চেপে ধরে শক্তভাবে। আরিশ রক্তলাল চোখে তাকিয়ে বলে, তুই আমার ফুলটাকে ছিঁড়ে খেতে চেয়েছিলি কুত্তার বাচ্চা। তোর সাহস কিভাবে হলো আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর? তুই জানতি না ও কার বোন ছিল? ও ক্রিমিনাল লিডার আরিশের বোন ছিল। আমার কলিজাটা কেন মারলি তুই? ওর গালে থাপ্পড়ের দাগ পেয়েছি। শরীরে অনেক জায়গায় আঁচড়ের দাগ, ঠোঁট কাটা ছিল। তুই জানিস আমি কোনোদিন সামান্য ফুলের স্পর্শ করে দেখিনি ব্যথা পাবে বলে। এতটা ভালোবাসতাম যে মাটিতে পা রাখতে দিতাম না, নোংরা লাগবে বলে। আর শুয়োরের বাচ্চা, তুই ওকে এইভাবে মারলি? ভাই, ভাই বলে আমার কলিজাটাকে ঠান্ডা করে দিত। আজ 5টা দিন হতে চললো আমার বোন আমাকে ভাই ডাকে না। মরবি তুই ইগর, তোর মৃত্যু জঘন্যভাবে হবে। আরিশ পাগলের মতো আচরণ করতে থাকে। ছুরি ছোট ছোট আঘাতে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। ইগর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আরিশ নিকের দিকে তাকিয়ে বলে, কুত্তাটাকে বেঁধে ফেল। হাত পা দিয়ে প্রচুর বাধা দিচ্ছে। আরিশ উঠে আসে ইগরের উপর থেকে। নিক ঠোঁট কামড়ে ধরে ইগরের সামনে এসে দাঁড়ায়। ইগর উঠে পালাতে যায়, কিন্তু নিক পা দিয়ে পেটে চেপে ধরে। ইগর সে আগের মতো মেঝেতে কাতরাচ্ছে। নিকের উপস্থিতি কেবল ছায়া নয়, বরং একটি নিঃশব্দ আগুনের মতো।
যা ধীর গতিতে ইগরের চারপাশের বাতাসকে গরম করছে। তার চোখে রাগের আঁচকে আগুনের শিখায় রূপান্তরিত করে। প্রতিটি পদক্ষেপ সুনির্দিষ্ট এবং প্রতিটি নিঃশ্বাস নিয়ন্ত্রিত, যেন পৃথিবীর সমস্ত নিয়ম শুধুমাত্র তার হাতে বাঁধা। নিক ইগরের হাত ধরে শেষরে বিছানায় নিয়ে যায়। রক্তে মেঝে লাল হয়ে উঠেছে। ইগর চিৎকার দিতে দিতে বলে, আমাকে মারিস না, ভুল করেছি। আরিসের বোনের দিকে নজর দিয়ে ক্ষমা করে দে আমাকে। আমি আজীবনের জন্য এই জায়গা থেকে চলে যাব। নিক হালকা হাসলো। প্রথমে শ্যালক্স কড়া কড়া শব্দ করে ইগরের কবজিতে আটকানো হলো। সেই ক্লিকের প্রতিধ্বনি যেন অদৃশ্য দণ্ডের রায় ঘোষণা করেছে। তারপর তার পায়ের কবজি অবিচলভাবে বিছানায় লোহা ফ্রেমে আটকে দেয়। আর কোনো মুক্তি বা কোনো পালানোর স্বপ্ন চোখের সামনে ক্রমে বিলীন হয়ে গেল। ইগর ছটফট করেও শিকড়ের দখল ভাঙতে পারছে না। তার শক্তি বিছানার সঙ্গে লড়াই করতে গিয়ে ক্রমশ ক্ষীণ হচ্ছে। কপাল ভিজে যাচ্ছে ঘামের স্বাদে, চোখ ঝাপসা হয়ে আসছে আতঙ্কের আর্দ্রতার ভারে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্রতিটি শব্দ চুপ হয়ে যাচ্ছে শ্বাসের সঙ্গে মিলিত নীরবতায়। নিক অবিচল হয়ে দাঁড়িয়ে আছে, তার নিখুঁত নিয়ন্ত্রিত ক্রোধ যা কোনো বিস্ফোরণ ছাড়াই ঘরে বিরাজ করছে। তার দৃষ্টিগড়ের প্রতিটি ছটফটানো আন্দোলন, বিস্মিত চোখ এবং ক্রমশ বোঝাপড়ার সঙ্গে ভাঙা আত্মবিশ্বাসকে পর্যবেক্ষণ করছে। ঘরটি ঘন অন্ধকারের মতো ভারী। আরিশ কিছু একটা এগিয়ে দিয়ে বলে, শালাকে দ্রুত জাহান্নামে পাঠা। কিছু সময়ের ভেতরে পুলিশ চলে আসবে, পরে ইচ্ছে মতো লাস্ট মারাটাও দিতে পারবো না। নিক ভ্রুকুচকে বলে, আমি মারবো? হ্যাঁ। তুই মারবি না? আরিশ চোখ মুখ শক্ত করে বলে, আমি মারলে সেই শাস্তি দিতে পারবো না। তুই যত হিংস্রভাবে মারতে পারিস মেরে ফেল। আমি আর তুই কি আলাদা? আমি আর তুই কি আলাদা? একটা বাক্যে নিক হাসে। ইগরের দিকে তাকে ফিসফিস করে বলে, তৈরি তো? অনেক জ্বালিয়েছিস আমাকে। ইগর সতর্কতা দিয়ে বলে, ঠিক এক মাফিয়া আর এক মাফিয়াকে মারতে নেই, সেখানে তুই সবার বস। তুই এমন করতে পারিস না। নিক ছুরির আগায় ঘষে বলে, রুলস আমি হাজারটা তৈরি করতে পারি, গ্যাংস্টার বসের নজরে যে একবার পড়ে সে সহজে বেঁচে ফিরতে পারে না। জাস্ট 15 মিনিটে তোর শরীরটাকে সার্জারি করব, আর 5 মিনিটে এখান থেকে চলে যাব। পুলিশ তোর বিকৃত লাশ দেখবে, কিন্তু কে মেরেছে সেটা ইহজন্মেও জানতে পারবে না। ইগর মাথা দিয়ে না করে আতঙ্কিত হয়ে কান্না করে দেয়, এমন করিস না, আমি আর জীবনেও তোদের সামনে আসবো না। ইগরের কোনো আর্তনাদ শোনা গেল না। আরিশ একটা লম্বা চিকন শিক দিয়ে সেলাই এর উপরে রাখে। আগুনে গরম হতে থাকে সেই চিকন লোহাটা। নিক ইগরের মুখে জোরপূর্বক কষ্টিপ লাগিয়ে দেয়। ছুরি দিয়ে ছিঁড়ে ফেলে শরীরের পুরোটা জামা। ইগরের নগ্ন দেহটার ওপর একদলা থুতু নিক্ষেপ করে। কাপড় ছিঁড়তে গিয়ে অনেক জায়গায় মাংস তুলে নিয়েছে। ইগর শুধু কাতরাচ্ছে। আনিস গরম শিকটাকে ইগরের কাছে এনে বাঁকা হাসে। ইগর মাথার চোখ দিয়ে বারবার না করছে। চোখ দুটো যেন উল্টে আসবে এখন। আরিশ ঠোঁট বাঁকিয়ে চোখের পলকে ফুটন্ত শিক ইগরের পুরুষাঙ্গে ঢুকিয়ে দেয়। উপরের চোখ দিয়ে যেন রক্ত পড়ছে। চিৎকার করতে পারছে না, মুখে এমন এক কষ্টিপ লাগিয়েছে যেখানে হাজার চিৎকারও শব্দ বাহির হচ্ছে না। গরম শিকটা সেখানে রাখা অবস্থায় ঘোরাতে থাকে। রক্তের সাদা বেডশিট লাল হয়ে ওঠে। আনিস শান্ত চোখে তাকিয়ে কঠিন গলায় বলে, এইটার সাহায্যে অনেক ফুর্তি করেছিস, আমার বোনটাকে ছাড়তে চাসনি। এবার বোঝ এর পরিণাম ঠিক কতটা ভয়াবহ হয়। ফুটন্ত শিক ব্যবহার করা জায়গাটা ঝলসে গিয়ে কালো হয়ে যায়। আরিশ বের করে ফেলে শিকটাকে। ইগরের শরীর নিস্তেজ হয়ে আসে। পরবর্তী কোপ বসে তার ডান হাতে। একটা কোপের আঘাতেই পুরোটা হাত কবজি থেকে ছিটকে আসে। পরপর অপর হাতটাকেও কেটে ফেলা হয়। ইগর জ্ঞান হারিয়ে একপাশে হেলে পড়ে। নিক থেমে যায়নি একটু। সময় খুব কম, আর তার ভেতরে সবকিছু করতে হবে। ইগরের জিহ্বা দাঁতে দাঁত লেগে অনেকটা বের হয়ে এসেছে। নিক সেই জিহ্বাটাকে টেনে ধরে। জিহ্বা অনেকটা বের হয়ে আসলে কেটে ফেলে। ইগরের গলা দেবে আসে, আর চিৎকার দিতে পারছে না। করুণ চোখে তাকায় নিকের দিকে। নিক সেই চোখের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে। করুণার মায়া যদি গ্যাংস্টার বসের মধ্যে তিল পরিমাণ থাকতো, তবে এত এত বিকৃত খুন করে কিভাবে, বোকা। নইক এবার আঘাত করে ইগরের শরীরে। উপরে শক্ত চামড়া চিকন নাইফের সাহায্যে খুলে নিতে থাকে। ইগর মুচড়াচ্ছে শুধু। নিকের চোখ মুখ শান্ত, যেন সে ক্যানভাসে কোনো আর্ট করছে। ধীরে ধীরে পুরো শরীরের চামড়া খুলতে থাকে। চামড়া খোলার পরে রক্ত ছিটকে পড়তে থাকে চারপাশে। এক পর্যায়ে উপরে সাদা চামড়া খুলে যায়, বের হয়ে আসে শরীরের এক বীভৎস দৃশ্য। ভেতরের মাংস আর রক্তের মিশ্রণে কেমন ভয়ানক হয়ে ওঠে শরীর। সেই রক্তাক্ত মাংসে নিক বিষাক্ত পোকা ছেড়ে দেয়।
পোকাগুলোর এক একটা বিষাক্ত কামড়ের যন্ত্রণা যেন হাজারটা ছুরির আঘাতের থেকেও বেশি যন্ত্রণার। ইগরের পুরো শরীর নীলাভ হয়ে ওঠে। পোকাগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়ে কাঁচা মাংসের খুঁজে। দুই একটা পোকা নরম মাংসের ভেতরে গেঁথে যাচ্ছে, কিছু পোকা নিচ দিয়ে পুড়ে যাওয়া গুপ্তধনের ভেতরে ঢুকে যাচ্ছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শরীর নিস্তেজ হয়ে আসে, চোখে আঘাত করতে হয়নি। অতিরিক্ত যন্ত্রণায় চোখ দুইটা নিচ থেকে উল্টে আসে। নরকের মতো যন্ত্রণা ভোগ করতে করতে ইগরের জবান বন্ধ হয়ে আসে, দাঁতে দাঁত লেগে যায় তার শক্তভাবে। আরিশ নিকের উদ্দেশ্যে বলে, মরে গিয়েছে, এখন কি শরীরটাকে কেটে ফেলবি? নিক শান্ত চোখে তাকায় ইগরের চামড়াহীন বিকৃত লাশের দিকে, রহস্যময় হেসে বলে, কলিজাটা শুধু পেট ছিঁড়ে তুলে নে, বাকি শরীর যেভাবে আছে সেভাবেই রেখে দে। কারণ কালকের নিউজে থাকবে ইগরের বিকৃত লাশের দৃশ্য। শরীরে টুকরো করে ফেললে আবার এই খেলায় মজা জমবে না। আরিশ হেসে নিকের কথা মতো ইগরের পাঁজরের নিচে ডান দিকে ছুরি দিয়ে আঘাত করে। চোখে কোনো মায়া নেই, চোখে শুধু বর্বরতা আর নৃশংসতা। কলিজাটা টেনে বের করে পাশে রেখে যায়। এরপর এরপর বের হয়ে যায় রুম থেকে। তার আগে যাবতীয় সামগ্রী একটা ব্যাগের ভেতরে নিয়ে যায়। কালো হুডি মুখ ঢেকে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। সামনের রাস্তায় না গিয়ে রিসর্টের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। দূরেই রাখা কালো দুইটা গাড়ি, একটা গাড়ির মধ্যে বডিগার্ড আর অন্য গাড়ির মধ্যে অধীরাজ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিক পিছনে ঘুরে তাকায় একবার রিসর্টের দিকে। ইতিমধ্যে সাংবাদিক পুলিশ সবাই চলে এসেছে। বোম রাখা হয়েছে এই সংবাদে কেউ ভয়ে এগিয়ে যেতে পারছে না। সময়ের ব্যবধানে 7জন বম ডিসপোজাল এক্সপার্ট আসেন। নিক তাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। গাড়ির কাছে আসতেই হুডিটা খুলে ফেলে। আরিশ গাড়িতে বসে বলে, এত বিকৃত খুনের আইডিয়া তোর মাথায় আসে কিভাবে নিক? নিক চুল ঠিক করে বলে, তোকে যেদিন মারবো সেদিন খুলে বলবো। এখন আপাতত আমাকে জেটের কাছে নিয়ে চল। আরিশ অধীরাজ দুজন অবাক হয়। অধীরাজ অবাক হয়ে বলে, স্যার, পুরো শরীরে রক্ত, আপনার শাওয়ার না নিয়ে জেটের কাছে গিয়ে কি করবেন? নিক স্বাভাবিকভাবে বলে, আফ্রিকায় ব্যাক করব। আই ওয়ান্ট টু গো দার রাইট নাও। শাওয়ার সেখানেই করে নিব। শুয়োরের বাচ্চার রক্তের থেকে দুর্গন্ধ আসতে আরিশ ঘাড় সোজা করে বলে, পুলিশ কি বলে সব গেম দেখে এরপর যায়। নিকের চোখ মুখ শক্ত হয়ে ওঠে, দাঁত পিষে বলে, 3টা দিন বউ ছাড়া আমি, তোর শাওয়ার গেম দেখার ধৈর্য এই মুহূর্তে নেই। যাকে মারা তাকে মেরে আত্মা ঠান্ডা করে ফেলেছি, এবার দুনিয়া জাহান নামে যাক। আরিশ দুষ্ট হেসে বলে, তোমার সূর্যি মামা বুঝি প্রচুর খোঁচাখুচি করছে গ্যাংস্টার বস? আরিশের কথার অর্থ বুঝে পেছন থেকে থাবা বসায়, দাঁত পিষে বলে, তোর মতো অকেজো নয়, যেহেতু সচল জিনিস সেই হিসেবে খোঁচা দেবেই। আরিশের ইগোতে লাগলো কথাটা, গোলে কেসে বলে, আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, যেদিন একসাথে 10 বাচ্চার বাপ হয়ে যাব সেদিন বুঝবি অকেজো নাকি সচল। নিক বিরক্ত চোখে তাকায়। আরিশ চুপ মেরে যায়। বর্তমানে এমন এক ঠান্ডা পরিস্থিতি যেন কিছুক্ষণ আগে কোনো বর্বর কাহিনী ঘটেনি। মার্চের 17 তারিখ। নিক গিয়েছে আজ 5 দিন হতে চলল। অ্যানি এশার নামাজ পড়ে সেই জায়নামাজে বসে রইল। বদ্ধ অন্ধকার রুমে ফুঁপিয়ে কাঁদছে। নিজের সবটুকু কষ্ট উজাড় করে দিতে ইচ্ছে করছে সৃষ্টিকর্তার কাছে। অ্যানি সিজদায় পড়ে কেঁদে ওঠে, সব কিছুর মালিক একমাত্র তুমি। জন্ম মৃত্যু নিয়তি সব তোমার হাতে লেখা। আমার কি নিয়তি আর ভাগ্য লিখে দিয়েছো? কোথায় যাব আমি? আমার গন্তব্য কোন দিকে? এক জীবনে মাকে হারালাম, জন্মদাতা বাবাকে হারালাম। কতটুকু বয়স ছিল আমার, মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। কতটা যন্ত্রণার কষ্ট প্রতিটা মুহূর্ত কাটিয়েছি, তুমি তো জানো। সুন্দর জীবনের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে ইরানে এসেছিলাম। সুন্দর একটা জীবনেই তো চেয়েছি। রূপবতী বানিয়ে দুনিয়ায় পাঠালে পুরুষের কুৎসিত নজর থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে হাঁপিয়ে উঠেছি। আমাকে আরো ধৈর্য দাও। আর ধৈর্য ধরতে পারছি না। এমন অনিশ্চিত ভবিষ্যৎ কেন দেওয়া হলো আমাকে? এমন একজনের নামে কবুল বলেছি যে আমার নয়। স্বামী স্ত্রীর বন্ধন তো খুব পবিত্র হয়। আগুন আর পানিকে কেন এক করলে? লোকটা প্রচুর হিংস্র, ছন্ন ছাড়া। কিভাবে সামলাবো এই বেপরোয়া পুরুষটাকে? আমি মানি না এই লোকটাকে স্বামী হিসেবে। এই কথাটা যেমন চরম সত্য, তার থেকেও বড় সত্য এই লোকটাই আমার স্বামী। পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ে উঠে যদি আমি চিৎকার দিয়ে বলি এই লোক আমার স্বামী নন, এই চিৎকার আমার সত্য হয়ে উঠবে না। বাস্তবতা তো তুমি খুব নিষ্ঠুরভাবে লিখে রেখেছ। এমন এক ব্যক্তিকে আমার ভাগ্যে দিয়েছো যে কোনো সাধারণ মানুষই নয়। রক্তাক্ত খেলা, পৈশাচিক কাজে নীল নকশা,
যার প্রতিটা কেন্দ্রবিন্দুতে নিজের অহংকার, নিজের সতীত্ব হারিয়েছে এই পুরুষটার হাতে। লোকটাকে আমি চরম ঘৃণা করি, অথচ দেখো প্রতিটা মোনাজাতে এই লোকটা থাকে। তুমি ওনার রাগটাকে কমিয়ে দাও, উনি যখন রেগে যায় কেমন অদ্ভুত রকমের মনস্টার হয়ে ওঠে। আমি সহ্য করতে পারি না তখনকার পরিস্থিতি। ভয় হয় খুব, আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে তোমার এই বান্দি। তুমি ওনার রাগটাকে কমিয়ে দাও, শরীর যখন বিনিময় হয়ে গিয়েছে। যদি কোনোদিন মনের টান চলে আসে তখন কিভাবে সামাল দিব এই ধ্বংস আর সৃষ্টির খেলা? তুমি কি আদৌ ওনার সাথে আমার পথ চলা লিখে রেখেছো? যদি লিখে রাখো তাহলে এমন পাপী ব্যক্তির সাথে কেন লিখলে? কেন একজন শুদ্ধ পুরুষ হিসেবে ওনাকে আমার জীবনে পাঠালে না? খারাপের একটা সীমা পরিসীমা থাকে, কিন্তু উনি তো দুনিয়ার কিছুই তোয়াক্কা করে না। প্রতিনিয়ত খুন, মাদক, অবৈধ ব্যবসা, এমন কোনো অনৈতিক কাজ নেই যে করে না। পাচারের জন্য নাম্বার ওয়ান উনি। নিষ্পাপ বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দেয়, হাজারো ফুলের মতো মেয়েদের জীবন নষ্ট করে দেয়। জানা গিয়েছে এখন পাচার করে না, কিন্তু কতটুকু সত্য আমি জানি না। আগুনকে বিশ্বাস করে পানি ভেবে ঝাঁপ দিতে যাব না। মায়া মমতা বলতে কিছু নেই, এমন হার্টলেস ব্যক্তির সাথে এক রুমে কিভাবে থাকবো? ক্ষমা করো ওনাকে, মেয়ে বানিয়ে দুনিয়াতে পাঠাইলা, মনটাকে দিয়ে রেখেছো ফুলের মতো নরম। সময়ের ব্যবধানে আবার পাথরের থেকেও বেশি শক্ত করে দাও। ইজ্জত আর প্রতিশোধ নিতে কতগুলো খুন করেছি, ক্ষমা করে দিও সব কাজের জন্য। তোমার আদালতে আমি সবথেকে বড় আসামি, ওনাকে সেদিন মারতে চাইনি আমি। বারবার নিজের বান্ধবীর রক্তাক্ত লাশ সামনে ভাসছিল, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। খুন করতে চেয়েছিলাম সেই শক্তি, তখন তুমি ছিনিয়ে নিয়েছিলে। তুমি তো আমার মনের খবর জানো, এতগুলো চাবুক মেরে আমিও ভালো নেই। যতবার এই ক্ষতবিক্ষত শরীরটা আমার সামনে দৃশ্যমান হয়ে ওঠে, আমি নিজেও দিশেহারা হয়ে পড়ি। কি করব, এই বন্দি জীবন আর নিতে পারছি না। আমার জীবনে কেন এত শত্রুর বসবাস? ধৈর্য দাও আমাকে, প্লিজ ধৈর্য দাও। অ্যানি কথাগুলো বলতে বলতে ফুঁপিয়ে ওঠে, কান্নার কারণে আর কিছু বলতে পারছে না। ছোট্ট শরীরটা কাঁপছে তার, পানি পিপাসায় গলা শুকিয়ে আসে। বসা থেকে উঠে বিছানার কাছে যায়, বেড সাইড থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে গিলে ফেলে। এর মধ্যেই মেড রুমে ঢুকে ধোয়া ওড়ানো কফি নিয়ে আসে সে। অ্যানি নিজেই বলেছে নিয়ে আসার জন্য। মাথাটা ব্যথা করছে তার উপর, অস্থির লাগছে ভেতরে। কিসের অস্থিরতা সে জানে না। অ্যানি কফিটা হাতে নিয়ে বিছানায় বসে, মেয়েটকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিছু বলবেন? মেয়েট আমতা আমতা করে বলে, ম্যাম বেলকনির কাজ খোলা। কিন্তু কেন? মেয়েট হেসে বলে, তাহলে শেষ রাতের বাতাসটাকে অনুভব করতে করতে কফিটা খান। অ্যানি মাথা নাড়িয়ে বলে, বারান্দা আমার জন্য সেফ নয় আপা। মেয়েড অবাক হয়ে বলে, এত এত দেহরক্ষীর ভেতরে কে আসবে ম্যাম? অ্যানি হেসে বলে, আকাশপথে এসে উপর দিয়ে অ্যাটাক করে ফেললে তখন কি করব? মেয়েড কপাল কুঁচকে বলে, কিন্তু ছাদেও তো গার্ড আছে, উপর দিয়ে কেউ আসলে প্রথমত তাদের সম্মুখীন হবে। অ্যানি মেয়েদের দিকে তাকিয়ে বলে, শিওর? হ্যাঁ ম্যাম। তুমি জানলে কিভাবে? নিচে গিয়ে যদি উপরে তাকাই তবে দেখা যায় সবটা। বিশালদেহী লোকেরা বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যানির মনে লোভ বাসা বাঁধে, মেয়েদের দিকে তাকিয়ে বলে, তুমি যাও পা, আমি দেখছি কি করা যায়। মেয়েট সম্মতি জানিয়ে হাসি মুখে চলে যায়। প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক তীব্র লোভ জন্মে ভেতরে। 5 মিনিটের জন্য গেলে কিছু হবে না, সেটা ভেবে অ্যানি শরীরে ওড়না জড়িয়ে বারান্দায় পা রাখে। খুব সযত্নে কাগজটাকে খুলে ফেলে। সাথে সাথে শুদ্ধ বাতাস অ্যানির পুরো শরীরে এসে আছড়ে পড়ে। অ্যানির বুক কম্পমান হয়ে ওঠে। কতদিন পর প্রকৃতির সান্নিধ্য পেয়েছে সে। বাতাসের মিষ্টি গন্ধ নাকে আসতেই চোখ বন্ধ করে ফেলে। চারপাশে তাকানোর সুযোগ নেই তার। তবে এতটুকু বুঝেছে জায়গাটা প্রচুর বিলাসবহুল। অ্যানি কফির মগে চুমুক দিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়। নিচে নীল সুইমিং পুলের দিকে নজর যায়, পাশে অনেক সুন্দর একটা জায়গা। অ্যানি কাপে চুমুক দিয়ে ভাবে, এই জায়গা থেকে কি আমি নামতে পারবো? কিভাবে নামবো? এই ঠান্ডা পানিতে একটু পা ভেজালে কি বেশি ক্ষতি হয়ে যাবে? নিজের শরীরে ওড়নাটার দিকে নজর যায়। কফির কাপটা একপাশে রেখে বেলকনির মধ্যে ওড়না বেঁধে মাত্র নিচে নামতে যাবে, তার আগে পেছন থেকে বজ্রের মতো এক কঠিন কণ্ঠ ভেসে আসে, যাওয়ার আগে ভালোভাবে মেকআপ করে যাও। কেমন পাগলের মতো হয়ে আছে চুলগুলো। রাস্তায় নামলে তো 2 মিনিটও টিকতে পারবে না, 3 মিনিটের মধ্যেই সমাজসেবকরা বউ আপ্যায়ন করবে। এরপর মরে গেলে তো সেই লাশের ছবি পোস্টাবে। যতই হোক গ্যাংস্টার বসের স্ত্রী বলে কথা, ভালোভাবে মেকআপ করে না গেলে তো ছবি সুন্দর আসবে না। কথাগুলো ছিল শান্ত, কিন্তু কণ্ঠস্বর আগুনের মতো ঝাঁঝালো। থরথর করে কেঁপে ওঠে রমণী, ভয়ে শরীর মনে হচ্ছে এক জায়গায় জমে গিয়েছে।
শ্বাস নিতে গিয়েও হাঁপিয়ে উঠছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কানাডা থেকে ফিরে আসলো কেন এত দ্রুত? অ্যানি আর ভাবতে পারছে না। ভয়ে এমনিতেই তার বুকের ভেতরে ঘূর্ণিঝড় চলছে। অ্যানি আতঙ্কিত শরীরটাকে নাড়াচাড়া করায়, দুই হাতে নিজের জামা খামচে ধরে। লম্বা একটা শ্বাস টেনে কাপা শরীর নিয়ে পিছনে তাকায়। চোখে চোখ রাখার সাহস নেই তার। নিক কপাল ঘেঁষে ঠোঁট কামড়ালো নিজের। ধূসর চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে। রাগ কন্ট্রোল করে রাখার কারণে পুরো মুখ লাল হয়ে বীভৎস হয়ে উঠেছে। নিক তীক্ষ্ণ শিকারীর ন্যায় চোখে তাকিয়ে আছে অ্যানির ধনুকের মতো বাঁকানো শরীরটা দেখে। এই মুহূর্তে আরো রাগ হচ্ছে, অথচ এই মেয়ের দিকে তাকালে সব রাগ পানি হতে চায়। অ্যানি ঠোঁট ভিজিয়ে নিকের দিকে তাকায়। নিকের তীক্ষ্ণ চোখ, রাগান্বিত মুখ দেখে অ্যানির শরীর আরো কাঁপতে থাকে। এই মুহূর্তে মনে হচ্ছে কোনো হিংস্র পশু দাঁড়িয়ে আছে। চোখে পানি টলমল করে ওঠে তার। মাথা নিচে রেখে কাপা গলায় বলে, শুধু নিচে যাচ্ছিলাম, আপনি যেমনটা। নো মোর ওয়ার্ডস। নিকের শক্ত বাক্যে আনি সহসা চোখ তুলে তাকায়। কান্নার কারণে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। নিক চোখ সরিয়ে নেয়। এই চাহনি আর নিষ্পাপ মুখ দিয়ে তাকে অ্যাডিক্টেড করছে এই মেয়ে। গ্যাংস্টার বস নিজেকে হারিয়ে ফেলছে, সব কিছু রেখে ছুটে চলে এসেছে, আর এই মেয়ে পালানোর রাস্তা খুঁজছে। নিক নিজেকে দমিয়ে রাখতে না পেরে দেওয়ালে ঘুষি মারে। ঘুষির শব্দে আনি দুই কদম পিছিয়ে যায় ভয়ে। নিকের হাতের চামড়া ফেটে রক্ত পড়া শুরু করেছে। অ্যানি আতঙ্কিত হয়ে সেদিকে যায়। নিক গ্রীবাদেশ নাড়িয়ে, আঙুল নাড়িয়ে ইশারা করে বলে, একদম কাছে আসবে না। থেমে যায়, অসহায় তাকিয়ে কম্পিত গলায় বলে, রক্ত পড়ছে, পড়ুক, তোমার কি? অ্যানি নিজেকে আটকাতে পারেনি, ডুকরে কেঁদে ওঠে। প্লিজ শান্ত হন, আপনি যেটা ভাবছেন তেমন কিছুই নয়। আগে আপনার হাতটা দেখতে দিন, পরে আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নিব। আগের বারের মতো চাবুক মারলেও কিছু বলবো না, প্লিজ দেখতে দিন। নিক হাতের রক্তের দিকে তাকায়। চামড়া অনেক জায়গায় ফেটে গিয়েছে, আগের তাজা ক্ষত থাকায়। রক্তটা আরো বেশি পড়ছে, কেমন চুয়ে চুয়ে টপ টপ করে মেঝেতে পড়ছে। নিক ঝাড়া মেরে রক্ত ফেলে দিয়ে বলে, আলগা পিরিত দেখাতে আসলে জবান বন্ধ করে ফেলবো। অ্যানি সামনে এগিয়ে যায়, নিকের হাতের দিকে তাকিয়ে বলে, আলগা পিরিত দেখাচ্ছি না, রুমে চলুন প্লিজ। নিকের সহ্য হলো না কথাটা। সমস্ত রাগটাকে একত্রিত করে অ্যানি দুইটা বাহু চেপে ধরে। অ্যানি চোখ বন্ধ করে ফেলার সাথে সাথে নিক অ্যানির মুখের দিকে তাকিয়ে বলে, আমার থেকে মুক্তি পাওয়ার এত কেন ইচ্ছে তোর? আমি খারাপ জানোয়ার হওয়ার পরও তোর দিকে তাকানোর সুযোগ দিয়েছি কাউকে? তোকে স্পর্শ করার আগে আমার সম্মুখীন হতে হয়েছে। আমার শরীরে যে কটা কাটা ছেঁড়ার দাগ হয়েছে, তার অর্ধেকের বেশি আঘাত তোর নিরাপত্তা দিতে গিয়ে হয়েছে। তোকে ভুলতে প্রচুর চেষ্টা করেছি, প্রতিনিয়ত ড্রাগস, মদ, সিগারেট সব খেয়েছি। শালার জিন্দেগি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমার স্পর্শ, কাছে আসা তোর কাছে ঘৃণিত মনে হয়, কিন্তু টিকতে পারি না আমি। প্রতিনিয়ত ড্রাগস নিচ্ছি যাতে তোকে প্রয়োজন না পড়ে, কারণ আমি আর 10 সাধারণ মানুষের মতো ট্রিট করতে পারি না। তখন এক হিংস্র দানবে পরিণত হই। নিজেকে আটকাতে সমস্ত নেশা করেছি, কিন্তু পারি না। আমার 28 বছরের গড়ে তোলা ধৈর্য ভেঙে চুরমার হয়ে যায় তোর সামান্য উপস্থিতিতে। কেন এলি আমার জীবনে? আমার অন্ধকার জীবনে তুই আলো হয়ে কেন প্রবেশ করলি? আলো হয়ে ঢুকে আগুনের মতো আমাকে ক্ষণে ক্ষণে জ্বালিয়ে মারছিস, পুড়ে ছাই করে দিচ্ছিস সমস্ত সত্তা। সেদিন আমার সামনে না আসলেও তো পারতি। অ্যানি চোখ বন্ধ করে চোখের পানি ফেলে। এই হিংস্র লোকটা এত বেপরোয়া সেটা কি বাহিরের কেউ জানে, নাকি শুধু অ্যানির সামনে মাঝে মাঝে বাচ্চাদের মতো এমন করে? অ্যানি নিকের চোখে চোখ রেখে কাপা গলায় বলে, আপনাকে প্রচুর ভয় পাই আমি। এত আতঙ্ক আমার ভেতরে ঢুকিয়েছেন যে আপনার অস্তিত্ব সন্নিকটে আসলে আমার প্রতিটি কোষ পর্যন্ত ভয়ে কম্পমান হয়ে ওঠে। আপনার অতিরিক্ত রাগ আর হিংস্রতা আমি প্রচণ্ড ভয় পাই। আপনি যখন রেগে যান তখন নিজের মধ্যে থাকেন না। সেই পরিস্থিতিতে আমি কিভাবে দাঁড়িয়ে থাকি সেটা একবার শুধু অনুমান করেন। ভয় পাই আপনাকে প্রচণ্ড, আপনি শুধু ধ্বংস করতে জানেন। নিক ঠোঁট কামড়ে ধরল। অ্যানির ধনুকের মতো বাঁকানো শরীরটাকে নিজের কবজায় নিয়ে আসলো, কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি ভয় পাবে না বেবি গার্ল। সামনে যদি বিশাল খাদ আর তুমি থাকো, যদি বলা হয় তোমাকে রক্ষা করতে হলে সেই গভীর খাদে ঝাঁপ দিতে, তবে নিঃসন্দেহে গ্যাংস্টার বস নিক জেব্রান সেই গভীর খাদটাকে বেছে নিবে। তাহলে ভয় পাচ্ছ কাকে? অ্যানি অবিশ্বাস নিয়ে তাকায় নিকের দিকে। নিক থেমে নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু। অ্যানি ঠান্ডা গলায় বলে, কিন্তু কি? নিক ঠোঁট কামড়ালো নিজের, হাতের স্পর্শ গভীর করে বলে, কিন্তু সেই খাদে তোমাকে নিয়ে পড়বো, একা পড়ে তোমাকে রেখে যাব ভাবলে ভুল। এই পাপাচারে লিপ্ত দুনিয়ায় কার ভরসায় রেখে যাব তোকে?
আমি জীবিত থাকতেই তোর নিরাপত্তায় বারবার আঘাত করছে। আমি মরে গেলে কে আগলে রাখবে? অ্যানি কথা বলতে পারছে না। এতটা নরম তো সামনে থাকা ব্যক্তিটা নন। অতীত মনে হতে বুক কেঁপে ওঠে। অ্যানি ভুলে যায়নি সেই ভয়াবহ রাতটার কথা, যেদিন সে পালিয়েছিল সেই নরক থেকে। এরপর তাকে জ্যান্ত কবর দুইটা হিংস্র পশুর সামনে রেখে দিয়েছিল। চাবুক দিয়ে রক্তাক্ত করেছিল তার শরীরটাকে। সেই ভয়ানক রাতটার কথা মনে হলে আজও শরীরের রক্তবিন্দুগুলো ঠান্ডায় জমে যায়। তাহলে আজ কেন এত শান্ত? অ্যানি ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালায়। নিকের পিঠে হাত চলে যায় অজান্তেই। ভালোবাসেন আমাকে? সাথে সাথে তার কোমরে রাখা হাতটা নরম মাংসে খামচে ধরে। অ্যানি নাক মুখ খিচে নিকের জ্যাকেট চেপে ধরে। নিক ভারী আওয়াজে বলে, অ্যাডিক্টেড, আই এম অ্যাডিক্টেড টু ইউ ইন ওয়েজ আই ক্যান্ট কন্ট্রোল। অল দিস ফাকিং লাভ ইজেন্ট ইন মাই রুলস। তবে নিক থেমে নিঃশ্বাস টেনে অ্যানির কোমল মুখশ্রীর দিকে তাকায়। আমি অন্ধকারকে ভয় পাই না, আমি ভয় পাই এমন পৃথিবীকে যেখানে তোমার কণ্ঠের প্রতিধ্বনি নেই, যে রুমে আনাস্তাসিয়া অ্যানি নামক সোনালি কেশওয়ালা মেয়েটি নেই। ঘরটি নিস্তব্ধতায় ভারী হয়ে ওঠে। সেই নিস্তব্ধতা ভাঙল শুধুমাত্র অ্যানির কণ্ঠের হালকা কম্পনের মাধ্যমে। যখন নিক নিজের দুর্বলতা স্বীকার করছে, অ্যানি চোখ মেলেনি। কালো মুখোশের আড়ালে থাকা একটা অদ্ভুত মানুষটি দেখতে পাচ্ছে সে। ধীরে ধীরে অ্যানি আরেকটা হাত নিকের বুকের দিকে বাড়ায়। নিঃশব্দে অ্যানির হাতের সঙ্গে নিকের বুকে স্পর্শ মেলে। অ্যানির পুরো নারী অবয়ব কেঁপে ওঠে। ঘরের ছায়াগুলো তাদের চারপাশে ঝুঁকে পড়ে তাদের দিকে। অ্যানি চোখের পানি নিয়ন্ত্রণ করে বলে, অতিরিক্ত বেপরোয়া হিংস্র ছন্ন ছাড়া আপনি এত উন্মাদনা আমি কিভাবে সহ্য করব? নিকের উত্তপ্ত নিঃশ্বাস অ্যানির মুখে আছড়ে পড়ে। অ্যানি চোখে চোখ রেখে চোখের পাতায় চুমু খায়। এই বেপরোয়া হার্টলেস পুরুষটাকে তোর সামলাতে হবে। আমি তো তোকে সামলাচ্ছি। অ্যানি অবাক হয়ে বলে, আপনি আমাকে সামলাচ্ছেন? কতটুকু চেনেন আমাকে? নিক শব্দ করে হাসলো, ঠোঁট কামড়ে বলে, আমার চেয়ে তোমাকে কেউ ভালোভাবে চেনে না, এমনকি তুমি নিজেও না। আমি দেখেছি তোমার প্রতিটি লুকানো ছায়া, তোমার ভেতরে থাকা প্রতিটি আগুন। আর আমি হেঁটেছি তোমার অন্ধকারের মধ্য দিয়ে, হাতে ধরে রেখেছি তোমার ভয়ানক জীবনে। তুমি ভাবছো তোমার নিজের কথা নিজে সব জানো, অথচ আমি জানি তোমার ভয়গুলো। নিক থামে। অ্যানির বুকে থাকা তিলটার দিকে তাকিয়ে বলে, তোমার শরীরে মোট 15টা তিল আছে, যা তুমি নিজেও জানো না, সেটা আমি জানি। তোমার প্রতিটা ভয়, আতঙ্ক কতটুকু গ্যাংস্টার বসের থেকে বেশি, তুমি নিজেও জানো না, মাই ফাকিং ব্লাড রোজ। নিক কপালে চুমু খেয়ে বলে, কলিজা আমার, আই কান্ট লিভ উইদাউট ইউ। অ্যানি চট করে নিকের দিকে তাকায়। কলিজা? নিক ঠোঁট কামড়ে হাসলো, ইয়েস বেবি গার্ল। আপনি ড্রাগস নিয়েছেন? নিক ভ্রুকুচকে বলে, সামান্য। অ্যানির মুখে কালো অন্ধকার নেমে আসে, বিড়বিড় করে ওঠে, এই কারণে এত সুন্দর ব্যবহার? আমিও তো ভাবি জানোয়ার এত ভালো হলো কবে। নিক সেসব কথা পাত্তা দিল না। অ্যানির কোমরে আঙুলের স্লাইড করে বলে, তোমাকে এখান থেকে নামতে সাহায্য করেছে কে? অ্যানি ভয়ে তাকায়। কেউ নয়, বিশ্বাস করুন, আমি নামার জন্য বাঁধিনি, এমনিতেই জাস্ট মজা করছিলাম। মেইড। নিকের কঠিন গলায়। অ্যানি কেঁপে ওঠে। এইমাত্রই তো লোকটা শান্ত ছিল। মেইড কিছু করেনি। নিক অ্যানির কাপা ঠোঁটের দিকে তাকিয়ে হেসে বলে, কাঁপছো কেন? তোমাকে কিছু করেছি? এতদিন পর বিদেশ থেকে দেশে এসে দেখি বউ পালাচ্ছে, তাও দুদিনের মেইডের কথায়। আচ্ছা বেবি গার্ল, এই কাজের জন্য মেইডকে কি পুরস্কার দেওয়া যায়? অ্যানি চোখ মুখে আতঙ্কে বাসা বাঁধে। কাপা গলায় বলে, মেইডের কোনো দোষ নেই, প্লিজ মারবেন না, দয়া করুন। নিক অ্যানির গলায় চুমু খায়। ওকে, তোমার কথা ভেবে হালকাভাবে মারবো। এই ধরো পেট কাটার কথা ছিল, আমি সেই জায়গায় হালকাভাবে কাটবো। এতে যদি মরে যায় তবে আমার কোনো দোষ নেই। অ্যানি কান্না করে ওঠে। নিকের দুই হাত ধরে কিছু বলতে যাবে, তার আগেই নিকের চোখ মুখ দেখে থেমে যায়।